ওয়েলকাম স্টুডেন্টস। এখন আমরা গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। প্রথমেই আমরা দেখে নিই, এখানে একটি অবতল দর্পণ নেওয়া হয়েছে। এবি একটি উপাক্ষীয় রশ্মি এবং এই দর্পণের এম প্রাইম লেস দেন সিপি অর্থাৎ ক্ষুদ্র উন্মেষযুক্ত একটি অবতল দর্পণ নেওয়া হয়েছে। তো প্রথম কাজ কি সেটা একটু আমরা দেখে নেব। এখানে আলোক রশ্মি গেল সমান্তরালভাবে প্রধান অক্ষে, তারপর প্রতিফলনের পর সেটি মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে গেল। প্রথম কাজ হচ্ছে এই ত্রিভুজ বিসিএফ যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করা। বিসিএফ এই ত্রিভুজটি প্রতিফলনের নিয়ম অনুযায়ী অ্যাঙ্গেল এ বি সি অর্থাৎ এই কোণটা এবং অ্যাঙ্গেল সিবিএফ মানে এই কোণটা, এই দুটো কোণ সমান, দুটো আমরা থিটা ধরলাম। প্রদত্ত চিত্রে এই এবি প্যারালাল সিপি আর এই বিসি হচ্ছে ভেদক। সুতরাং আমরা কি বলতে পারি, এই অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল বিসি এফ মানে এই কোণটা, এই কোণ সমান এই কোণ, কারণ এইটা হচ্ছে ভেদক আর এইটা সমান্তরাল। এরা কেন আমরা এই দুটো সমান বলতে পারি, কারণ এই দুটো হচ্ছে তাহলে একান্তর কোণ। এই যে 1 নম্বর আর এই যে 2 নম্বর, এই দুটো থেকেই আমরা তাহলে কি পাচ্ছি না, এই এটাও এবিসি সমান, এটাও এবিসি সমান, সুতরাং এই সিবিএফ অ্যাঙ্গেল সিবিএফ সমান অ্যাঙ্গেল বিসিএফ, এই দুটো তাহলে সমান, দুটোরই মান থিটা, দুটো সমান থিটা। অর্থাৎ এখানে ছবিটা দেখে নাও, এই যে অ্যাঙ্গেল সিবিএফ এই কোণটা আর এই কোণটা, এই দুটো সমান, এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান। অতএব এই ত্রিভুজ বিসিএফ একটা কি ধরনের ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এই সিএফ সমান এফবি, এই দুটো বাহু সমান। এবার যেহেতু দর্পণের উন্মেষ ক্ষুদ্র নেওয়া হয়েছে আর এবি একটা উপাক্ষীয় রশ্মি নেওয়া হয়েছে, সেহেতু বি আর পি এই দুটো বিন্দু খুবই নিকটবর্তী, খুবই কাছাকাছি। অর্থাৎ আমরা বলতে পারি এই দুটো খুব কাছাকাছি হওয়া মানে এই লাইনটা ধরো এইখানে রয়েছে, অর্থাৎ এটা যতটা, এই দৈর্ঘ্যটাও ঠিক তার উপরেরটা, অর্থাৎ এফবিটাও একই দৈর্ঘ্য হবে, দুজনের দৈর্ঘ্য সমান ধরে নিতে, প্রায় সমান। এখানে দেওয়া হয়েছে এফবি সমান এফপি, এফপি আর এফবি প্রায় সমান। তার মানে আমরা জানি এইটা আর এইটা যেহেতু সমান, এফবি আর এফসি এই দুটো যেহেতু সমান, সুতরাং এফপিও এর সমান। দেখে নি, তার মানে আমরা দেখতে পাচ্ছি সিএফ সমান এফবি, তাহলে সিএফ সমান এফবি, এফবির জায়গায় আমরা এখন কি লিখতে পারি, এফবির জায়গায় আমরা লিখতে পারি এফপি। তাহলে সিএফ সমান এফবির জায়গায় লিখলাম এফপি, এইটা হচ্ছে কি না ফোকাস দৈর্ঘ্য এফ, এফপি সমান ফোকাস দৈর্ঘ্য। এবার চিত্রে দেখে নাও, এই সিপি সমান কি বলতে পারি না, এইটা আর এইটা এই দুটোর সমষ্টি, অর্থাৎ সিএফ প্লাস এফপি। এই সিপি সমান আমরা নিয়েছি আর বক্রতা ব্যাসার্ধ, আর এই সিএফ সমান হচ্ছে গিয়ে, যেহেতু এই দুটো সমান, সিএফ সমান এফ আর এফপি সমান এফ, দুটোরই মান বসিয়ে দিলাম এফ প্লাস এফ, তার মানে আর সমান কি পেলাম 2f, বা এফ সমান আমরা কি বলতে পারি আর বাই 2। এই হচ্ছে সম্পর্ক গোলীয় দর্পণের, অর্থাৎ এখানে অবতল দর্পণ নেওয়া হয়েছে, অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন আমরা এই ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ নেওয়া হয়েছে এবং উপাক্ষীয় রশ্মি নেওয়া হয়েছে। এরপর আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে একই জিনিস প্রমাণটা দেখে নেব। এখানেও আমরা দেখে নিই সর্বপ্রথম আমাদের কি কাজ। প্রধান অক্ষের সমান্তরাল উপাক্ষীয় রশ্মি গেল, গিয়ে প্রতিফলনের পর বেরিয়ে গেল, কিন্তু মনে হচ্ছে যেন ওই এফ বিন্দু থেকে ওই প্রতিফলিত রশ্মিটা আসছে, অপসৃত হচ্ছে। প্রথম কাজ আমাদের কি না, এই ত্রিভুজ বিসিএফ এই ত্রিভুজটা সমবাহু সেটা প্রমাণ করা। এটা প্রমাণ করলেই দেখবে তারপরে আমরা সব পারবো, ধীরে ধীরে কোনো অসুবিধা হবে না। এখানেও সেই প্রতিফলন নিয়ম দেখে নিই আমরা। প্রতিফলন নিয়ম অনুযায়ী কি দেখাচ্ছে
না, অ্যাঙ্গেল এ বি ই সমান অ্যাঙ্গেল এ বি ই সমান অ্যাঙ্গেল ই বি ডি, অর্থাৎ এই কোণটায় দুটো সমান। আর এটা হচ্ছে গিয়ে সেই লম্ব অবিলম্ব। প্রদত্ত চিত্রে তারা আমরা দেখতে পাচ্ছি এই এ বি প্যারালাল হচ্ছে পিসি সমান্তরাল। আর ভেদকটা কোনটা? এখানে ভেদক হচ্ছে এই ইসি, এইটা হচ্ছে ভেদক, এই লাইনটা। সুতরাং অ্যাঙ্গেল এ বি সমান অ্যাঙ্গেল এফ সি বি সমান থিটা, কারণ এরা অনুরূপ কোণ। এ বি ই আর এফ সি বি, এই কোণটা, এই যে লাল দাগ দেওয়া আছে দুটো কোণে, দেখো এই দুটো তাহলে সমান, কারণ এরা অনুরূপ কোণ। এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। আবার অ্যাঙ্গেল ডিবিই এই কোণটা অর্থাৎ প্রতিফলন কোণ সমান অ্যাঙ্গেল এফবিসি, অর্থাৎ এই কোণটা, অর্থাৎ ঠিক উল্টো দিকে এই কোণটা, এই দুটো কোণও হচ্ছে সমান, কারণ এই দুটো কোণকে কি বলা হয়? বিপ্রতীপ কোণ। এটাকে 2 নম্বর দিয়ে রাখলাম। এই 1 আর 2 থেকে তাহলে আমরা কি পাচ্ছি দেখে নাও। না, এই এফ সি বি সমান, এই তো এ বি আর ডিবি যেহেতু সমান, এই দুটোই সমান, এ বি আর ডিবি আপতন কোণ আর প্রতিফলন কোণ দুটোই থিটা। সুতরাং এফ সি বি সমানও এফ বি সি, এই দুটো থিটা, যেহেতু এই দুটো সমান তাই লিখলাম এখানে দুটো সমান। অর্থাৎ আমরা বলতে চাইছি এফ সি বি এই কোণটা আর এই কোণটা সমান। সেই তাহলে চলে এলাম আমরা সেই জায়গায় যেখানে এই ত্রিভুজটার মধ্যে এই দুটো কোণ সমান। তার মানে বলা যায় যে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এই এফ সি আর এই এফ বি এই দুটো বাহু তার সমান। এবার দেখুন, যেহেতু দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র নেওয়া হয়েছে এবং রশ্মিটা উপাক্ষীয় রশ্মি, তার মানে এখানেও দেখো সেই বি আর পি বিন্দুটা খুবই নিকটবর্তী। অর্থাৎ আমরা বলতে পারি এই বাহুটা যতটা, এই বাহুটাও ততটা। এখানে এফ বি সমান এফ পি, এই দুটো বাহু সমান হওয়া মানেই হচ্ছে আমরা এটা যেহেতু এফ, তার মানে এটাও এফ, আবার এটা এফ হলে এর পাশেরটাও তাহলে এফ হবে, কারণ এই দুটো বাহু তো সমান এই ত্রিভুজের। এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা। তার মানে কি দাঁড়াচ্ছে? না, এই বাহুটা পি এফ বা এফ পি সমান এফ সি। দেখে নি, তাহলে এফ সি সমান এফ বি, এফ বির জায়গায় আমরা লিখতে পারি এফ পি। বেশ, এফ সি সমান তাহলে এফ বির জায়গায় লিখলাম এফ পি, ধরে নিয়েছি এফ, কারণ এফ পি সমান এফ। এবার চিত্রে আবার দেখে নিই আমরা পিসিটা হচ্ছে ওই বক্রতা ব্যাসার্ধ আর সমান পিএফ সমান এফসি বা সিএফ সমান এফপি। আর সমান তাহলে এটাও এফ, এটাও এফ, মানগুলো বসিয়ে দিলাম। তাহলে আর সমান 2f বা f সমান r/2, আবার প্রমাণিত। গোলীয় দর্পণে রশ্মি অনুসরণ পদ্ধতি মুখ্য প্রকাশগামী বা মুখ্য প্রকাশের দিকে যদি পরিচালিত হয়, তাহলে আমরা রশ্মি অনুসরণ পদ্ধতিটা দেখে নেব। একটা সিম্পল জিনিস বলে দিই, এই অবতল দর্পণের ক্ষেত্রে বিশেষ করে যদি সমান্তরাল আলোক রশ্মি এসে আপতিত হয়, তাহলে অবশ্যই সেই রশ্মিটা প্রতিফলনের পর ফোকাসের মধ্যে দিয়ে যাবে বা মুখ্য প্রকাশের মধ্যে দিয়ে যাবে। আর ঠিক উল্টোটা, যদি ফোকাস থেকে আলোক রশ্মি যায়, তাহলে সেটা প্রতিফলনের পর সমান্তরাল ভাবে বেরোবে। একই রকম ভাবে উত্তল দর্পণের ক্ষেত্রেও যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এসে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর সেটা মনে হবে যেন মুখ্য ফোকাস থেকে আসছে। এবং যদি মুখ্য প্রকাশের দিকে যায় আলোক রশ্মি, প্রতিফলনের পর সেটা কেমন ভাবে বেরোবে? না, সমান্তরাল ভাবে বেরোবে, প্রধান অক্ষে সমান্তরাল ভাবে বেরোবে। একটু দেখে নিই আমরা। সমান্তরাল ভাবে গেল, গিয়ে কার মধ্যে দিয়ে গেল? মুখ্য প্রকাশের মধ্যে দিয়ে। এর ক্ষেত্রে দেখে নিই। এখানে একটু দেখে নিই উল্টো দিকে হলে কি হতো। ফোকাসের মধ্যে দিয়ে গেলে সমান্তরাল ভাবে বেরোবে। আচ্ছা, উত্তল দর্পণের ক্ষেত্রে দেখে নিই, সমান্তরাল ভাবে গেলে ফোকাস থেকে আসছে বা অপসৃত হচ্ছে বলে মনে হবে। আর যদি ফোকাসের দিকে যায়, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে
প্রতিফলিত হবার পর বেরোবে। এরপর আমরা আরেকটা জিনিস জেনে নিই, যদি আলোক রশ্মিটা সমান্তরাল ভাবে নয় বা ফোকাসের দিকে নয়, কিভাবে না আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যায় আলোক রশ্মিটা, আলোক কেন্দ্র বলছি বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যদি যায় তাহলে কি ঘটবে একটু দেখে নিই আমরা। সেই পথেই ফিরে এলো। যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আলোক রশ্মি যায় তাহলে কিন্তু সেই পথেই সে ফিরে আসবে, কারণ এই সিবিটা হচ্ছে এখানে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ এখানে যদি আমরা একটা ট্যানজেন্ট বা স্পর্শক টানি, হ্যাঁ, তাহলে সেটা এই দুটো তো লম্ব হবে, এই স্পর্শকের ওপর এই ব্যাসার্ধটা লম্ব হবে। এই যেহেতু লম্ব, আলোক রশ্মি তাহলে এখানে কত ডিগ্রি কোণে আপতিত হচ্ছে না 0 ডিগ্রি, হ্যাঁ, অবিলম্বে বরাবরই তাহলে আলোক রশ্মি এসে পড়বে। প্রতিফলনের নিয়ম অনুযায়ী তাহলে কোনো বিচ্যুতি হবে না, যে পথে এসেছিল সেই পথেই ফিরে যাবে, লম্ব হয়ে পড়লে আবার সেই পথেই ফিরে যায় আলোক রশ্মি। উত্তল দর্পণের ক্ষেত্রে দেখে নিই আমরা, এটা আলোক কেন্দ্রের দিকে যাচ্ছে, সেই পথেই আবার ফিরে এলো। তাহলে আমরা কি দেখলাম না আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাক বা আলোক কেন্দ্রের দিকে যাক উত্তল দর্পণের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেই একই পথে ফিরে আসবে। অবতল দর্পণের ক্ষেত্রে কি বললাম, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে আবার সেই পথেই ফিরে আসবে। উত্তল দর্পণের ক্ষেত্রে আলোক কেন্দ্রের দিকে গেলে আবার সেই পথেই ফিরে আসবে প্রতিফলনের পর। গোলীয় দর্পণে রশ্মি অনুসরণ পদ্ধতি, এবার ফোকাসের মধ্যে দিয়ে না, এবার আলোক কেন্দ্র বলছি আবার বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়েও নয়, এবার যদি পোলের মধ্যে পড়ে বা মেরুর মধ্যে, মেরুর দিকে আসে তাহলে আলোক রশ্মি কি হবে দেখি, প্রতিফলিত হয়ে এই বেরিয়ে গেল। তার এখানে সেই যে প্রতিফলনের নিয়মটাই মেনে নিয়েছে, ব্যাস এটাকে তাহলে ওই সিপিটা এখানে লম্ব হিসেবে ধরে নিতে, অবিলম্ব হিসেবে ধরে নিতে পারি, তাহলে এই কোণটা যত হবে ঠিক ততটাই বিচ্যুত হয়ে সে বেরোবে অবিলম্ব থেকে। আপতন কোণ সমান প্রতিফলন কোণ হবে, এই নিয়মটা মেনে নিয়েই কিন্তু প্রতিফলন হবে। একই রকম ভাবে আমরা যদি উল্টো পথে যাই দেখে নিই। ভেরি গুড। এবার আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখে নেব। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? প্রতিফলনের নিয়মটা মেনে বিচ্যুত হবে। গোলীয় দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন। অভিসারী মানে হচ্ছে একটা বিন্দুর দিকে এগিয়ে যাওয়া। যত রশ্মি আছে সবকটাই কিন্তু একটা বিন্দুর দিকে চলে আসবে। যেন এই রশ্মিটা যেমন যাচ্ছে তেমন মনে হচ্ছে এই বিন্দুতে আসছে, এই রশ্মিটা যাচ্ছে যেন মনে হচ্ছে এই বিন্দুর দিকে আসছে, সবাই এই একটা বিন্দু, যত রশ্মি আঁকি সবকটাই যেন ওই একটা বিন্দুর দিকে আসে, তাহলে আমরা সেটাকে বলবো অভিসারী রশ্মি। তো দেখে নিই এখানে অবতল দর্পণের ক্ষেত্রে এই দুটো অভিসারী রশ্মি আমরা নিয়েছি, প্রতিফলনের পর কি ঘটে তো দেখে নিই। এখানটায় আমাদের প্রতিফলন হলো, প্রতিফলনের নিয়ম অনুযায়ী হলো এইখানটায় তৈরি হবে, এই যেহেতু এই আলোক রশ্মিগুলো প্রতিফলিত রশ্মিগুলো এইখানে মিলিত হচ্ছে, এইখানে প্রতিবিম্ব তৈরি হবে। এবং তৃতীয় ক্ষেত্রে চলে যাই। তৃতীয় ক্ষেত্রে চলে যাই। এই দুটো ছবির মধ্যে একটা তফাৎ দেখো, এইখানটায় আলোক রশ্মিটা কোন দিকে আসছে না এই পি আর এফ এর মধ্যে, হ্যাঁ, এই এমন ভাবে ফেলা হয়েছে যেন এই দিকটা, যেহেতু যদি দর্পণটা না থাকতো তাহলে এই এফ পি এরই মধ্যে আলোক রশ্মিটা এসে পড়তো, তাহলে যে প্রতিবিম্বটা তৈরি হতো সেটা কিন্তু হতো কেমন সৎ, এই দিকটাই তৈরি হতো, বাস্তবে মিলিত হতো। কিন্তু এক্ষেত্রে দেখে নাও আলোক রশ্মিটা এমন ভাবে ফেলা হয়েছে যাতে সেটি ওই এফপির বাইরে গিয়ে পড়ে, এইখানে গিয়ে যেন যদি দর্পণটা না থাকতো তাহলে এখানে এসে পড়তো।
সেক্ষেত্রে কিন্তু এই দুটো আলোক রশ্মি, প্রতিফলিত রশ্মিগুলো জীবনে মিলিত হবে না, দুজন দুজন থেকে অনেক দূরে চলে যাচ্ছে, আরো দূরে দূরে চলে যাবে, সুতরাং মিলিত হবে না এবং প্রতিবিম্বটা তবু তৈরি হবে। এবং কোথায় তৈরি হবে? সেই প্রতিবিম্বটা তৈরি হবে এই পিছনে, যেন এই প্রতিফলিত রশ্মিগুলো এই আই বিন্দু থেকে আসছে বলে মনে হবে। সুতরাং এইখানটা একটা অসৎ বিম্ব তৈরি হবে। তাহলে কি দেখলাম আমরা? এখানে একটা সৎ বিম্ব তৈরি হচ্ছে, এখানেও সৎ বিম্ব তৈরি হচ্ছে। আর এই তৃতীয় ক্ষেত্রে যখন এফপির বাইরের দিকে ফেলার চেষ্টা করা হচ্ছে আলোক রশ্মি, তখন কিন্তু একটা অসৎ বিম্ব তৈরি হচ্ছে। গোলীয় দর্পণে এবার অপসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন দেখে নিই আমরা। অপসারী মানে হচ্ছে যে কোনো একটা বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়বে আলোক রশ্মিগুলো। এই যে ও বিন্দু, এখান থেকে আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে, এখানে দেখো আই বিন্দু থেকে আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে। দেখে নিই এখানে অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়। প্রতিফলনের পর এই অভিলম্বকে মাথায় রেখে সমান কোণ তৈরি করলো, আপতন কোণের সমান প্রতিফলন কোণ করে প্রতিফলনের পর এই প্রধান অক্ষের একটা বিন্দুতে এখানে মিলিত হলো আই বিন্দুতে। এখানে একটা কি প্রতিবিম্ব তৈরি হবে? বাস্তবেই তো মিলিত হয়েছে আলোক রশ্মি, সুতরাং সৎ বিম্ব তৈরি হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখে নিই, এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি, অপসারী আলোক রশ্মি প্রতিফলনের পর অভিসারী হয়ে গেল, অর্থাৎ ছড়িয়ে পড়লো চারিদিকে। এরা জীবনে মিলিত হবে না এই দুটো আলোক রশ্মি, সুতরাং কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে। দর্পণটা না থাকলে এইখান থেকে আলোক রশ্মি আসছে বলে মনে হবে, ও বিন্দু থেকে এই দুটো আলোক রশ্মি যাচ্ছে বলে মনে হচ্ছে, সুতরাং এইখানে তৈরি হবে সেই প্রতিবিম্ব, একটা অসৎ প্রতিবিম্ব তৈরি। অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন। এখানে একটা বস্তু নেওয়া হয়েছে এ বি, এবং এই রশ্মিটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি, এবং এই দর্পণের উন্মেষ ক্ষুদ্র নেওয়া হয়েছে mm প্রাইম লেস দেন সিপি। তো দেখে নিই আলোক রশ্মিগুলো কিভাবে যাতায়াত করছে। একটা আলোক রশ্মি এই প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে, সমান্তরালভাবে গেলেই কি হবে আমরা আগেই জেনেছি, সমান্তরাল হলেই ফোকাসের মধ্যে দিয়ে যাবে। আর একটা পড়েছি, যদি ফোকাসের মধ্যে দিয়ে যায় তাহলে কিভাবে বেরোবে? প্রধান অক্ষের সমান্তরাল ভাবে বেরোবে। তাহলে দেখো একটু আগে যেটা আমরা পড়লাম সেটাই এখানে কাজে লাগছে। আবার তাই রিপিট করে দিচ্ছি আমি, যদি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আলোক রশ্মি দর্পণে পড়ে অবতল দর্পণের ক্ষেত্রে, তাহলে ফোকাসের মধ্যে দিয়ে যাবে, বা আর যদি ফোকাসের মধ্যে দিয়ে যায় তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল ভাবে বেরোবে। ফোকাস হলে সমান্তরাল, সমান্তরাল হলে ফোকাস, এটা মনে রাখবে। এবং যদি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যায় তাহলে আলোক কেন্দ্র, যে পথে যাবে সেই পথে ফিরে আসবে। দেখে নিই এখানে কি ঘটছে। দুটো আলোক রশ্মি গেল, একটা ফোকাসের মধ্যে দিয়ে, একটা প্রধান অক্ষের সমান্তরাল, প্রতিফলনের পর এই যে দুটো আলোক রশ্মি এইখানটায় মিলিত হচ্ছে। এই যে আলোক রশ্মি এসছে এ বিন্দু থেকে, তাই এখানে এ এর প্রতিবিম্ব তৈরি হবে এইখানটায়, অর্থাৎ একটা উল্টো প্রতিবিম্ব। আর নিচ থেকে যে আলোক রশ্মিগুলো যাবে সে কিন্তু আবার এই বি প্রাইম বিন্দুতে, বি থেকে আলোক রশ্মিগুলো এলে বি প্রাইম বিন্দুতে মিলিত হতো। তাহলে এইখানটায় ধরো এটা মাথা, এটা হচ্ছে মাথা, বিটা পা, এখানটা তাহলে যে ছবিটা তৈরি হবে এইখানটা হবে মাথা, এবং এই বি প্রাইমের জায়গায় হবে পা, সুতরাং মাথাটা উল্টে যাবে। এই কারণেই বলা হয় অবশীর্ষ, উল্টো মাথা। এখানে মাথা সোজা ছিল, এখানে মাথাটা উল্টো হয়ে যাবে। মাথার ছবি তো এইখানে তৈরি হবে, কারণ এইখানে আলোক রশ্মি দুটো মিলিত হচ্ছে, মাথা থেকে আসা আলোক রশ্মি এখানে মিলেছে, তাই এখানে মাথা তৈরি হচ্ছে, উল্টো মাথা। বেশ, তাহলে আমরা কি দেখলাম, প্রতিবিম্বের প্রকৃতি কেমন একটু দেখে নিই আমরা। যদিও দেখে বুঝতে পারছি আলোক রশ্মিগুলো বাস্তবেই মিলিত হয়েছে প্রতিফলনের পর। তাহলে বাস্তবে মিলিত হলে কি ধরনের প্রতিবিম্ব তৈরি হয়েছে? সৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে। আচ্ছা, এরপর সোজা হয়েছে না উল্টো হয়েছে? সমশীর্ষ না অবশীর্ষ? বস্তুর তুলনায় বস্তু সোজা ছিল কিন্তু প্রতিবিম্বটা উল্টো তৈরি, অবশীর্ষ। এবং শেষ হচ্ছে আকারটা কেমন দেখে নাও একটু। বস্তু তো বেশ বড়ই ছিল কিন্তু প্রতিবিম্বটা একটু ছোট হয়েছে এখানে, তাহলে এটা ছোট। প্রতিবিম্বটা কেমন হবে?
আকারে ছোট। তাহলে দেখো আমরা এই বস্তুটাকে কোথায় নিয়েছিলাম, না সি এর বাইরে, বক্রতা কেন্দ্রের বাইরে নেওয়া হয়েছিল বস্তুটা, অর্থাৎ বক্রতা কেন্দ্র থেকে দূরে নেওয়া হয়েছে, দর্পণ থেকেও দূরে। এবার একটু কাছে চলে যাই, অর্থাৎ বক্রতা কেন্দ্রে চলে যাই বস্তুটাকে নিয়ে। এবার দেখি কি ঘটে। আলোক রশ্মি দুটো গেল, গিয়ে মিলিত হলো কোথায়, দেখো মিলিত হয়ে যে প্রতিবিম্ব তৈরি হলো সেটা কিন্তু একদম বস্তুর আকারের সমান, উল্টো কিন্তু আকারের সমান, এবং বাস্তবে আলোক রশ্মি দুটো মিলিত হয়েছে এখানটায়, সুতরাং এটা সৎ। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন, সৎ, অবশিষ্ট মানে উল্টো, এবং আকার সমান, বস্তুর সমান। নেক্সট আরেকটু কাছে চলে যাই আমরা, আগে বাইরে ছিলাম, তারপর সি তে এলাম, আরেকটু কাছে চলে যাই, আবার দেখি কি ঘটে। এবার কিন্তু প্রতিবিম্বের আকারটা একটু বড় হয়ে গেল, যত কাছের দিকে যাচ্ছি প্রতিবিম্ব কিন্তু বড় হয়ে যাচ্ছে, দেখো। তাহলে প্রথম যে কাজটা করেছিলাম সেখানে দেখেছিলাম প্রতিবিম্ব ছোট তৈরি হয়েছে, উল্টো কিন্তু ছোট। তারপর সি তে চলে এলাম, সি তে আসতেই প্রতিবিম্বর আকার সমান হয়ে গেল, ছোট থেকে বস্তুর তুলনায় বস্তুর সমান হয়ে গেল, তারপরে বস্তুর চেয়ে বড় হয়ে গেল যখন আরো কাছে গেলাম। তাহলে আমরা যত ডান দিকে নিয়ে যাচ্ছি বস্তুটাকে, অর্থাৎ দর্পণের কাছাকাছি, তত কিন্তু প্রতিবিম্ব আরো দূরে সরতে থাকছে এবং আকারে বড় হতে থাকছে। এবং এই ট্রানজিশন পয়েন্টটা কোনটাই, সি, এইখানটায় আকারটা সমান হয়। সি এর ডান দিকে থাকলে ছোট হবে আর বাঁ দিকে থাকলে বড় হবে, ঠিক আছে। দেখে নিই তাহলে প্রতিবিম্বটা কেমন হয়েছে, সৎ, অবশিষ্ট এবং আকারে বড়। আর একটু কাছে চলে গেলাম, আর একটু কাছে চলে যাই, সি আর এফ এর মধ্যে বস্তুটা যদি রাখি তাহলে কি ঘটে দেখি, আরো বড় প্রতিবিম্ব তৈরি হলো, সৎ, অবশিষ্ট এবং আকারে আরো বড়। এবার আরো কাছাকাছি চলে যাই, দেখি কি ঘটে। একদম ফোকাসে নিয়ে চলে গেলাম, আরো কাছাকাছি বস্তুটা নিয়ে গেলাম দর্পণে, ফোকাসে চলে গেলাম। এবার প্রতিফলনের পর কি ঘটে দেখি, প্রতিফলনের পর আলোক রশ্মি দুটো মিলিতই হলো না। এখানে দেখো আলোক রশ্মি গুলো এতক্ষণ আমরা দেখেছিলাম আঁকার সময় যে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল গিয়ে ফোকাসের মধ্যে দিয়ে গেছে, এবং আরেকটা আলোক রশ্মি ফোকাসের মধ্যে দিয়ে গিয়ে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে বেরিয়েছিল। তো এখানে তো ফোকাসেই বস্তুটা রয়েছে, সুতরাং এই মাথা থেকে আলোটা তো এই ফোকাসের মধ্যে দিয়ে যেতে পারবে না, সুতরাং এটা ওই পোলের মধ্যে দিয়ে আঁকা হয়েছে, বা মেরুতে এসে আপতিত হলে আমরা এটাও পড়েছিলাম যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ, এই নিয়মটা মেনে নিয়ে, প্রতিফলনের নিয়ম মেনে প্রতিফলিত হবে। এক্ষেত্রে এই দুটো আলোক রশ্মি কোনোদিনই মিলিত হবে না, বা ধরে নেওয়া যায় এরা কোথায় মিলিত হবে, অসীমে মিলিত হবে। তাহলে প্রতিবিম্বটার প্রকৃতি কেমন হবে দেখে নেই, সৎ, বাস্তবে অসীমে গিয়ে মিলিত হবে, তাই অসীমে ছবি তৈরি হবে। অবশিষ্ট হবে উল্টো, অবশ্যই নিচের দিকে মিলিত হচ্ছে, মাথাটা নিচের দিকে হবে, এবং আকারে অসীম বড়, অনেক বড় হবে। যেখানে গিয়ে মিলিত হবে এখানে তো দেখানো যাবে না, এই অসীম, তো অসীম মানে তো এর শেষ কোথায় কে জানে। তাহলে যে প্রতিবিম্বটাও তৈরি হবে সেটাও কিন্তু বিশাল বড় হবে। এরপর আমরা চলে যাই আর একটু কাছাকাছি, ফোকাস থেকে আরো কাছে, অর্থাৎ মেরুর কাছাকাছি চলে যাই। ফোকাস আর মেরুর মধ্যে যদি বস্তুটাকে নিয়ে যাই তাহলে প্রতিবিম্বটা কেমন হয় দেখি। তাহলে আরেকবার রিপিট করে দিই তোমাদের, যে যত বাইরে ছিল বস্তুটা তত কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়েছিল ছোট, যত বস্তুটাকে আরো কাছে নিয়ে গেছি তখন কিন্তু প্রতিবিম্ব আস্তে আস্তে একটু একটু বড় হচ্ছিল, যে সি তে আসবে তখন সমান হয়ে যাবে, ট্রানজিশন পয়েন্ট, বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সমান হয়ে যাবে ছোট থেকে, তারপর সমান। তারপর যতই বস্তুটাকে আরো ডান দিকে নিয়ে যাবে ততই প্রতিবিম্ব তো এইদিকে উল্টো দিকে যেতে থাকবে, কিন্তু আকারে বড় হতে থাকবে, ঠিক আছে। তার মানে এই ছোট ছোট আরেকটু বড় আরেকটু বড় আকারে সমান, তারপর আরো বড় আরো বড় আরো বড়, এইরকম। এবার যখন তুমি ফোকাস ছাড়িয়ে চলে এলে, এবার এফ আর পি অর্থাৎ মেরুর মধ্যে যদি বস্তুটাকে রাখো তাহলে কি ঘটে একটু দেখে নিই। একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল গিয়ে ফোকাসের মধ্যে দিয়ে গেল, আর একটা এই লম্ব ভাবে, অর্থাৎ এই আলোক কেন্দ্র বলছি বারবার,
এই বক্রতা কেন্দ্রের মধ্যে থেকে আলোক রশ্মি আসছে বলে মনে হয়, তাহলে সে সেই একই পথে আবার ব্যাক করবে। এটাই আমরা পড়েছিলাম। তাহলে যে পথে গেছে লম্বভাবে পড়ে আবার সেই পথেই ফিরে এসেছে। এই দুজনকে দেখে তোমাদের কি মনে হয় দুটো কি মিলবে? কোনোদিনই মিলবে না। এরা যত দূরে যাবে আরো পরস্পর থেকে দূরে সরতে থাকবে আলোক রশ্মি দুটো। সুতরাং কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে। প্রতিবিম্বটা কেমন হবে? না এই দুটো আলোক রশ্মি যেন মনে হবে অপসৃত হচ্ছে এই পেছনে একটা বিন্দু থেকে, এ প্রাইম, এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। সুতরাং প্রতিবিম্বটা এইখানে তৈরি হবে। বাস্তবে কিন্তু আলোক রশ্মি দুটো মেলেনি, কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে এইটা কি ধরনের প্রতিবিম্ব? অসৎ প্রতিবিম্ব। আলোক রশ্মি দুটো মিলিত হয়নি, কিন্তু তবু প্রতিবিম্ব তৈরি হয়েছে। এটাকে বলা হচ্ছে অসৎ বিম্ব। অসৎ প্রতিবিম্ব। আর আকারে কেমন? আকারে বেশ বড় বস্তুর তুলনায়, এবং সোজা না উল্টো? সোজা তৈরি হয়েছে। মাথাটা উপরের দিকে, এর মাথা উপরে ছিল, এর মাথা উপরে, তাহলে সমশীর্ষ। দেখে নেই বস্তুটা প্রতিবিম্ব কেমন হবে? অসৎ, সমশীর্ষ এবং আকারে বড়। এবার আমরা উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠনটা দেখে নেব। উত্তল দর্পণের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং ব্যাপার। উত্তল দর্পণে সবসময় চিরকালই কেমন প্রতিবিম্ব তৈরি হয়? অসৎ প্রতিবিম্ব তৈরি হয় এবং আকারে ছোট তৈরি হয়। বস্তুটাকে তুমি যেখানেই রাখো, এই তো অভিসারী রশ্মি রূপে পরিণত হবে। যে আলোক রশ্মি এসে পড়ুক এখানে, চারিদিকে ছড়িয়ে পড়বে। সুতরাং এই দুটো আলোক রশ্মি জীবনেই মিলবে না। তুমি বস্তুটাকে যেখানেই রাখো না কেন, এখান থেকে আলোক রশ্মি গুলো দর্পণে এসে আপতিত হওয়ার পর প্রতিফলনের পর জীবনে মিলবে না। এই পেছন দিক থেকে অপসৃত হচ্ছে বলেই মনে হবে। সুতরাং প্রতিবিম্বটা চিরকালই কেমন তৈরি হবে? অসৎ, পিছনে। খুব ইন্টারেস্টিং। দেখে নিই। প্রতিফলন হলো একটা মেরুতে পড়ে আর একটা সমান্তরালভাবে এসে বেরিয়ে গেল, অর্থাৎ এই পেছনে ফোকাস থেকে আসছে বলে মনে হবে। এটা কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে এই দুটো আলোক রশ্মি যেন এই বিন্দু থেকে আসছে বলে মনে হবে, এই এ প্রাইম মাথাটা এখানে, এবং বি প্রাইম নিচে। এই প্রতিবিম্ব তৈরি হবে সমশীর্ষ। তাহলে দেখে নিই প্রতিবিম্বের প্রকৃতি কেমন? অসৎ, সমশীর্ষ এবং আকারে ছোট। তবু আর একটা কেস দেখে নিই। দুটাকে একটু দূরে সরিয়ে নিলাম আমরা, সেই একই দেখো দূরে সরিয়ে নিতে প্রতিবিম্ব আরো ছোট হয়ে গেল, কিন্তু সেম জিনিস, অসৎ, সমশীর্ষ এবং আকারে আরো ছোট। এবার আমরা সারমর্ম দেখে নিই এখানে যে কি ঘটলো অবতল দর্পণের ক্ষেত্রে। মনে করিয়ে দিই, অবতল দর্পণের ক্ষেত্রে যতই আমরা কাছাকাছি গেছি ততই কি ঘটেছে না প্রতিবিম্বটা ছোট থেকে ক্রমশ বড় হতে থাকে, এবং যেই বস্তুটাকে নিয়ে তুমি সি তে আসবে তখন আকারে সমান হয়ে যাবে এবং তারপর আবার বড় হতে থাকবে প্রতিবিম্ব যতটাই তুমি কাছে যাবে। দূর থেকে এবার কাছে যাচ্ছে, দেখো প্রতিবিম্ব বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। যে সি তে এলাম তখন কিন্তু প্রতিবিম্ব সমান হয়ে গেল। ঠিক আছে, এবার যদি আরো কাছে যাই তখন কিন্তু প্রতিবিম্বের আকার বাড়ছে, প্রতিবিম্ব উল্টো এবং বাড়ছে। আরো কাছাকাছি যদি যাই তাহলে কি হবে? বাড়বে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। যেই আমরা ফোকাস অতিক্রম করব, অর্থাৎ পোলের কাছাকাছি চলে যাব, তখন কিন্তু একটা কেমন প্রতিবিম্ব তৈরি হবে? অসৎ প্রতিবিম্ব, সমশীর্ষ। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করার জিনিসটা, দর্পণে আমরা উল্টো দেখতে পাবো, এটা তো কাম্য নয়। সুতরাং ওই ধরনের দর্পণ আমরা কোথাও ব্যবহার করব না। তাহলে আমরা অবতল দর্পণের ব্যবহার কোন কাজে করতে পারি? না শুধু এই বড় আকারে বড় দেখানোর কাজে। এবং বস্তুটাকে তখন কোথায় রাখতে হবে? নিশ্চয়ই ফোকাসের বাইরে রাখা যাবে না। ফোকাস থেকে বাইরে যেখানেই বস্তু রাখো
তাহলে কিন্তু উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। একমাত্র সোজা প্রতিবিম্ব কখন হয় না, ফোকাসের ভিতরে, অর্থাৎ মেরু আর ফোকাসের মধ্যে বস্তুটা রাখলে তখনই অসৎ হলেও আকারে বড় এবং সোজা প্রতিবিম্ব দেখা যায়। সুতরাং তখনই আমরা এর প্রয়োগ করব বা ব্যবহার করব। এবং অবতল দর্পণ কোন অবস্থায় কাজে লাগে, বস্তুটাকে আমরা কোথায় রাখলে, ফোকাসের মধ্যে, ভিতরে রাখলে। বস্তুটাকে অবশ্যই ফোকাসের মধ্যে রেখে কোথাও না কোথাও আমরা কাজে লাগাবো। আমরা দেখবো এরপরে কোথায় কাজে লাগে অবতল দর্পণ, কোথায় ব্যবহার করা হয়। এরপর আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখে নিই কি হয়। দেখে নাও, উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা কি দেখেছি, চিরকালই ছোট প্রতিবিম্ব তৈরি হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা চিরকাল কি দেখেছি, ছোট প্রতিবিম্ব তৈরি হবে এবং অসৎ। যতই কাছে যাচ্ছি তত একটু বড় হচ্ছে ঠিকই, কিন্তু বস্তুর তুলনায় বড় নয়, এবং যত দূরে যাব তত আকারে আরো ছোট হতে থাকবে, সোজা হবে। সুতরাং এটা সব জায়গায় আমরা ব্যবহার করতে পারি। বস্তুটাকে যেখানেই রাখি এই দর্পণ আমরা ব্যবহার করতে পারি। কিন্তু অবতল দর্পণ ব্যবহার করতে আমাদের কোথায় রাখতে হবে বস্তুটাকে, ফোকাস এবং পোল বা মেরুর মধ্যে রাখতে হবে বস্তুটাকে, তবেই আমরা ওটা ব্যবহার করতে পারবো, আকারে বড় এবং অসৎ দেখাবে। বেশ, এরপর আমরা নেক্সট গোলীয় দর্পণের ব্যবহার। গোলীয় দর্পণ কোথায় কোথায় আমাদের কাজে লাগে একটু দেখে নিই। দাড়ি কামানোর দর্পণ আমরা অবতল দর্পণ ব্যবহার করি। দন্ত চিকিৎসায় ডাক্তারবাবুরা অবতল দর্পণ ব্যবহার করেন। মহিলারা মেকআপ করার জন্য যে যে আয়না ব্যবহার করেন সেটাও হচ্ছে ওই অবতল দর্পণ। নিরাপত্তা রক্ষীরা গাড়ির তলায় চেক করার জন্য যে দর্পণ ব্যবহার করেন সেটাও অবতল দর্পণ। এইগুলো কিভাবে কাজ করে সেটা একটু দেখে নিই। আমরা আগে অলরেডি দেখে নিয়েছি যে অবতল দর্পণগুলো কখন আমাদের কাজে লাগে। একটু আগেই আমরা জানলাম বস্তুটাকে কোথায় রাখতে হবে, উল্টো দেখে তো লাভ নেই, সোজা দেখতে পাবো আমরা কখন রাখলে, না বস্তুটাকে ফোকাস এবং পোল বা মেরুর মধ্যে রাখতে হবে, অর্থাৎ যতটা সম্ভব দর্পণের কাছাকাছি বস্তুটা রাখলে আকারে বড় দেখাবে, অসৎ এবং আকারে বড় দেখাবে। এক্ষেত্রে দেখো এই দর্পণটা এমন নেওয়া হয়েছে অবতল দর্পণ যেখানে দাড়ি একটু বড় দেখায়, সুতরাং কাটতে সুবিধে হয়, এবং এর ফোকাস দৈর্ঘ্যটাও বেশ বড়। এই ফোকাসের মধ্যেই নিজের মুখটা ভদ্রলোক রেখে তার দাড়ি কামাচ্ছেন। ডাক্তারবাবুদের ক্ষেত্রেও দেখে নাও সেই একই জিনিস। এই জিনিসটা একটু দেখে নাও আরেকবার। অবতল দর্পণে দুরকম আলোক রশ্মি গিয়ে এরা জীবনে মিলিত হবে না, ফোকাস আর মেরুর মধ্যে বস্তুটাকে রাখলে এই কেমন তৈরি একটা অসৎ বিম্ব তৈরি হয়, আকারে বড়। এই জিনিসই এই চারটে ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হচ্ছে অবতল দর্পণ। এবার আরেকটা বিশেষ ধরনের অবতল দর্পণে চলে আসি আমরা। এটা দেখো ঠিক গোলীয় নয়, এটা অধিবৃত্তীয় আকারের অবতল দর্পণ। এই যে গাড়ির হেডলাইট, টর্চ, তাছাড়া এই ওই সমুদ্রের ধারে যেটা সার্চ লাইট আমরা ব্যবহার করি, সেই সার্চ লাইট, এই তিন জায়গায় যে ব্যবহার করা হচ্ছে, এটা কি ধরনের দর্পণ না, এটা অধিবৃত্তীয় দর্পণ। এর বিশেষত্ব হচ্ছে এই ফোকাসের মধ্যে যদি কোনো বস্তু রাখা হয় তাহলে সেটা প্রতিফলনের পর সমান্তরালভাবে নির্গত হয়। একটু দেখে নেই কিভাবে। একটা বাতি জ্বলছে, তার আলো প্রতিফলনের পর সমান্তরালভাবে বেরোলো, সুতরাং অনেক দূর পর্যন্ত এই আলোক রশ্মি যেতে পারবে, চারিদিকে ছড়িয়ে পড়বে না, সুতরাং সোজা গিয়ে অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পাবো। গাড়ির হেডলাইট সেভাবে কাজ করে, অনেক দূর পর্যন্ত আলোটা যায়, অনেক দূর পর্যন্ত পরিষ্কার দেখতে পাই আমরা। টর্চের ক্ষেত্রে তাই অনেক দূর পর্যন্ত দেখতে পাই। এই কারণে আমি অধিবৃত্তীয় অবতল দর্পণ নেওয়া হয়। সার্চ লাইটের ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত আলোটা যেতে পারে, এই অনেক দূর পর্যন্ত যাতে যেতে পারে তাই আমরা অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করি। এবার চলে যাই আমরা
উত্তল দর্পণের ব্যবহারে। এই যে গাড়ির ভিউ ফাইন্ডার, মোটর গাড়ির ভিউ ফাইন্ডার, এই 4 রকম ভিউ ফাইন্ডার দেখানো হয়েছে এখানে। দেখো তোমরা এগুলো প্রত্যেকটাই দেখেছো। গাড়ির ধারে থাকে, গাড়ির মাঝখানে ড্রাইভারের সামনে থাকে, বাসে আজকাল দেখবে এইরকম থাকে, এটা বাইকে। আজকালকার নতুন বাসে দেখবে প্যাসেঞ্জারদের একদম শেষ প্রান্ত পর্যন্ত সমস্ত প্যাসেঞ্জার দেখা যায়। এইগুলো হচ্ছে সব কি ধরনের দর্পণ? উত্তল দর্পণ, একটু উঁচু, হাত বোলালেই বোঝা যাবে একটু উঁচু। তা এখানে উত্তল দর্পণ কেন ব্যবহার করছে? উত্তল দর্পণ আমরা একটু আগেই দেখেছি যে কি বিশেষত্ব, না ওখানে আকারে ছোট দেখায় এবং অসৎ। চিরকালই সে বস্তুটাকে তুমি যেখানেই রাখো না কেন, দর্পণের ঠিক উল্টো দিকে প্রতিবিম্ব তৈরি হবে, আকারে ছোট তৈরি হবে। সুতরাং সেই জিনিসটা আকারে ছোট কিন্তু সোজা, তো তাই আমাদের কাজে লাগছে। যেখানেই রাখি বস্তুটাকে দর্পণের, উত্তল দর্পণের, কিন্তু প্রতিবিম্বটা সোজা তৈরি হবে, আকারে ছোট কিন্তু সোজা। এবার সুবিধে কি দেখে নিই একটু। আসলে এই ধরনের দর্পণগুলোর দৃষ্টিক্ষেত্র অনেকটা বেশি হয়। দৃষ্টিক্ষেত্র বলতে কি বোঝাচ্ছে? এই দর্পণের মধ্যে তুমি দেখো কি দেখতে পাচ্ছ, ড্রাইভার পেছনের দিকে গাড়ি যেমন দেখতে পাবে, নিচের রাস্তাটাও দেখতে পাচ্ছে, ওপরের আকাশও দেখতে পাচ্ছে, ডান দিক বাঁ দিক অনেকটা বিশাল জায়গা জুড়ে সে কিন্তু ওই ছোট্ট দর্পণের মধ্যে দেখতে পাচ্ছে। অর্থাৎ এই আকাশ থেকে আসা আলোকরশ্মি দর্পণে পড়লো, এই মাটি থেকে আসা আলোকরশ্মি পড়লো, সবকটাই প্রতিফলনের পর ড্রাইভারের চোখে এসে পড়বে। এই যে দৃষ্টিক্ষেত্রটা অনেকটা হয়। সমতল দর্পণের ক্ষেত্রে আবার কি হয় না, সমতল দর্পণের ক্ষেত্রে দৃষ্টিক্ষেত্রটা একটু কম হয়। পিছনের দিকের জিনিস দেখা যায়, পুরো আকাশ দেখা যাবে না, পুরো নিচে মেঝে দেখা যাবে না, রাস্তা দেখা যাবে না, হ্যাঁ, পেছনে সামান্য একটু অংশ দেখা যায়। সেই তুলনায় উত্তল দর্পণের ক্ষেত্রে ছোট হলেও অনেকটাই জায়গা জুড়ে দেখা যায়। দৃষ্টিক্ষেত্রটা বেশি বা পয়েন্ট অফ এরিয়া অফ ভিউ আর কি, যেটা সেটা অনেকটাই বেশি। দেখে নিই একটু যা বললাম তোমাদের। সমতল দর্পণের ক্ষেত্রে দৃষ্টিক্ষেত্রটা একটু কম হয়। এবার আমরা উত্তল দর্পণের আরেকটি ব্যবহার দেখে নেব। স্ট্রিট লাইট গুলো যেগুলো, সেখানে কিন্তু ওই উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এখানে একটা বাতি জ্বলছে, তার উপরেই রয়েছে একটা উত্তল দর্পণ। এখান থেকে আলো গিয়ে পড়বে এখানে দর্পণে, পড়ার পর সে কিন্তু ছড়িয়ে পড়বে। এই বাতিটাকে ফোকাসে রাখা হয়েছে। কার ফোকাসে? উত্তল দর্পণের ফোকাসে রাখা হয়েছে। দেখে নিই একটু কি ঘটে। তাহলে দেখে নাও, তাহলে বুঝতে পারছো তোমরা আসলে আমাদের উদ্দেশ্য কি, না এই ধরনের দর্পণ ব্যবহার করলে কি হবে না, চারিদিকে ছড়িয়ে পড়বে আলোটা, অনেকটা জায়গা জুড়ে আলোটা ছড়িয়ে পড়বে এবং দেখতে পাবো। সেখানে আমরা এই যেমন গাড়ির হেডলাইটে দেখেছিলাম, সেক্ষেত্রে কিন্তু ছড়িয়ে পড়ছে না, অনেকটা দূর যাতে যেতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। আর তা আলোকরশ্মি আসতো, তাহলে যেখানে যদি আমরা অবতল দর্পণ ব্যবহার করতাম তাহলে আলোকরশ্মিটা সোজা ভাবে এসে পড়তো, একটুখানি জায়গায় পড়তো আলোকরশ্মি। কিন্তু আমাদের তো উদ্দেশ্য তা নয়। স্ট্রিট ল্যাম্পের ক্ষেত্রে যেন গোটা রাস্তাটাই আলোকিত হয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে। তাই আমরা এখানে কি ধরনের দর্পণ ব্যবহার করি? উত্তল দর্পণ ব্যবহার করি। এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, একটু দেখে নাও তোমরা। এই ফোকাসে যদি রাখতাম বা মাঝামাঝি রাখতাম বস্তুটাকে, তাহলে বা এখানে বাতিটাকে, তাহলে বাতি থেকে আলোক রশ্মি গিয়ে প্রতিফলনের পর কি হতো, আরো ছড়িয়ে পড়তো চারিদিকে। এবার আমরা চলে আসি সহজে দর্পণ চেনার উপায় কি, কিভাবে আমরা দর্পণ চিনতে পারবো সহজেই। হাতের একটা আঙুলকে দর্পণের খুব কাছে এনে দর্পণের মধ্যে প্রতিবিম্ব লক্ষ্য করলে যদি সেটা সমান আকারের ও সমশীর্ষ হয়, তবে দর্পণটি কি হবে? তোমরাই বলো। সমান আকার, সমশীর্ষ মানে উল্টোও নয়। এটা কোন দর্পণে হয়? আঙুলটা তুমি দর্পণের কাছে রাখলে তুমি দেখলে সমান আকারের তৈরি হয়েছে এবং সোজাও হয়েছে। এটা ইউজুয়ালি আমাদের বাড়িতে যে দর্পণ আছে সেটা, অর্থাৎ সমতল দর্পণ। আচ্ছা, এবার আকারে দেখলাম বড় প্রতিবিম্ব তৈরি হলো এবং সমশীর্ষ। এই বড় প্রতিবিম্ব শুধু একটাই দর্পণ তৈরি করতে পারে,
একটু আগেই আমরা দেখেছি। সেটা কোন দর্পণ? অবতল দর্পণ। অবশ্যই বস্তুটাকে কোথায় রাখতে হবে না, ফোকাস এবং মেরুর মধ্যে রাখতে হবে বস্তুটাকে। ফোকাসের বাইরে রাখলে কি হয়ে যায়? ছোট হয়ে যায় বা বড়ও হয়, কিন্তু আকারে উল্টো হয়। উল্টো তো আমাদের নিয়ে কোনো কাজ নেই, তাই আমাদের জানার দরকার নেই। সোজা তখনই পাবো আমরা যখন ওই বললাম তোমাদের ফোকাস ও মেরুর মধ্যে বস্তুটাকে রাখলে অসৎ এবং বড় প্রতিবিম্ব তৈরি করতে পারে, সেটাকে অবতল দর্পণ। 3 নম্বর, যদি প্রতিবিম্বটা বস্তুর চেয়ে ছোট হয় আর সমশীর্ষ। চিরকাল ছোট প্রতিবিম্ব তৈরি করে কোন দর্পণ? অসৎ এবং ছোট। এবং সমশীর্ষ হয়, সেটা সবসময় সোজা হয়, তাই সবসময় ব্যবহার করা যায়, যেমন গাড়ির ভিউ ফাইন্ডার। কি ধরনের দর্পণ? উত্তল দর্পণ। ব্যাস ছাত্রছাত্রীরা, তাহলে আমরা আজ এই পর্যন্তই পড়লাম।